হাই বন্ধুরা, আমরা হলদুয়ানি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হলাম। এরপরে খুব কম টাইমের মধ্যে আমরা দিল্লির কয়েকটা জায়গা দর্শন করব। চলুন, কোথায় গেলাম তার মধ্যেই প্রথমে পড়লো ইন্ডিয়া গেট। আর এই ইন্ডিয়া গেটের হিস্ট্রি যদি আপনাদের জানতে হয় তো এই ভিডিওটা পুরো দেখতে হবে। কেন এই ইন্ডিয়া গেট বানানো হয়েছিল এটা কি জানেন? এই ইন্ডিয়া গেট স্বাধীন হওয়ার আগে না পরে তৈরি হয়েছিল? তাহলে এই ভিডিওটা পুরো দেখুন। নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে দেখাবো সারাদিন নৈনিতাল ঘুরে হলদুয়ানিতে এসে এখান থেকে আমরা রাতের ট্রেনে দিল্লি যাব। চলুন, থাকুন আর এখানকার ব্যবস্থা নিয়ে দেখতে থাকুন আর সাথে থাকুন। এবার বেরাচ্ছি এসি লঞ্চ থেকে, কিন্তু এটা নামিয়ে এসি একদম ঘটিয়া, ঠিক আছে? পারলে আপনারা দেখে নেবেন। আমরা এখন হলদিবাড়ি থেকে ট্রেন ধরে এইবার দিল্লির দিকে এগাবো। আমাদের ট্রেন হচ্ছে 8:40। চলুন, এই ট্রেনেরও যতটা পারবো যাত্রা আপনাদের দেখাবো। দিল্লি কখন পৌঁছলাম, কোন কোন স্টেশনে দাঁড়াচ্ছে, কটার সময় যাচ্ছে, টোটাল ডিটেলস আপনাদের দেখিয়ে দেবো। 15014 কাঠগোদাম তো জয়সলমীর। 15014 রানীক্ষেত এক্সপ্রেস কাঠগুদাম তো জয়সলমীর ট্রেন ঢুকছে। এই ট্রেনেই আমরা এবার দিল্লি ফিরব। অলরেডি 6 মিনিট লেট। চলুন, এই ট্রেনের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব যতটা পারবো। রাত হয়ে গেছে, থাকবেন আমার সাথে। আর এসপর সোমনাথকে সবাই লাইক শেয়ার কমেন্টে পড়তে থাকবেন। আমাদের বগি নাম্বার B1। রুদ্রপুর সিটি এসছে 45 কিলোমিটার চলে আমাদের জয়সলমীর এক্সপ্রেস। তার 1 নম্বর প্ল্যাটফর্মে রুদ্রপুর জংশন। যায় না রাত্রে আর কতক্ষণ দেখাতে পারবো। 15014 জয়সলমীর এক্সপ্রেস দিল্লি হয়ে যাবে। আমরা দিল্লিতে নামবো, যাই না আর কতক্ষণ দেখাতে পারবো। আজকের মতন গুড নাইট, আবার দেখা হবে কাল সকালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড মর্নিং, আমরা এখন দিল্লিতে আছি। ওল্ড দিল্লিতে এই ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। 15014 স্টেশন হচ্ছে দিল্লি এস রুহিলা। তারপরে স্টেশন আমাদের গন্তব্য দিল্লি ক্যান্টনমেন্ট। সকাল 4:28, 16 মিনিট লেট তো শহর দিল্লি। ট্রেনটা সম্বন্ধে একটা কথা বলা যায়, ট্রেনটা খুব সুন্দর কিন্তু টাইমিংয়ে এসছে। আর এখনো পর্যন্ত এই সকালবেলা টয়লেটের পরিষ্কার, সত্যি এখানকার যারা স্টাফরা আছে খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে ট্রেনটা। আর তো বাথরুমে বলার কিছুই নেই, সেই চেন দেওয়া মগ, সেই হ্যান্ড ওয়াশ জল, সেই কোমোট ও সাথে জামা লাগানোর জায়গা, এছাড়া একটা ছোট্ট পাখা, এই নিয়ে বাথরুম একটু পরিষ্কার পরিচ্ছন্ন। রানীক্ষেত এক্সপ্রেস চলে এসছে দিল্লি রহিলা। 287 কিলোমিটার, 15 মিনিট লেট যাচ্ছে। এরপরে আমাদের স্টপেজ দিল্লি সেন্ট্রাল। সবই ভালো, টাইমিংটা একটু লেট 15 মিনিট। চলুন নেবে দেখাবো।
292 কিলোমিটার। আমরা চলে আসলাম দিল্লি ক্যান্টনমেন্টের 1 নম্বর স্টেশন। এবার এখান থেকে আমাদের আজকের যাত্রা শুরু। আমরা এরপর একটু হোটেলে যাব, ফ্রেশ হয়ে আবার বিকালের ট্রেন আছে, তখন দেখাবো। এবার আমরা আজকে দিল্লিটা একটুখানি ঘোরাঘুরি করব। চলুন, সাথে থাকবেন। আর এসপোর্ট সোমনাথকে এইভাবেই লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমি সোমনাথ এইরকম ছোট ছোট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি, ঘোরার ভিডিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমরা এখন দিল্লি সেন্ট্রালে চলে এসেছি। দিল্লি সেন্ট্রাল থেকে নেবে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি, একটু দরদাম করে নেবেন। সামনেই বাস স্ট্যান্ড, সেই দূরে দেখা যাচ্ছে। আমরা দিল্লি সেন্ট্রালে নেবে ওখান থেকে আমরা নিউ দিল্লি স্টেশনের দিকে গেলাম। আমরা যেখানে হোটেলটি নিয়েছিলাম সেই হোটেলে আগের দিন যে ছেড়ে গেছিলাম তাকে বলা ছিল একটা রুম রাখার জন্য। আমরা সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো দিল্লির কিছু সাইট সিন দেখার জন্য। জানি না কতটা দেখাতে পারবো, হাতে টাইম কিন্তু খুব কম। চলুন, যেটুকু পারবো সেটুকুই দেখাই। দিল্লির কিছু সাইট সিন দেখে আমরা আবার ট্রেনে উঠবো। এরকম এখানে উবের অটো আছে, আপনারা বুক করে নিতে পারেন, 3 জন করে নেবে। আর প্রাইসে আপনি আপ ডাউন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আসলে পরে একবার উবের অটো দেখে নেবেন। দিল্লিতে ঘোরার জন্য কিন্তু এখন খুব ভালো সুবিধা এটা। আপনার প্রাইসটা আপনার মতন করে দেখে নেবেন। এই ইন্ডিয়া গেট নিয়ে কিন্তু একটি ছোট্ট ইতিহাস আপনাদের জানিয়ে দিই। এই ইন্ডিয়া গেট তৈরি হয়েছিল স্বাধীন হওয়ার 16 বছর আগে। চলুন, এর আগের নাম কি ছিল সেটাও বলবো। থাকুন আর এসপোর্ট সোমনাথকে দেখতে থাকুন। ওয়ার মেমোরিয়ালের টাইমিং দেখে নিন। এই টাইমিংয়ে আসলে আপনারা ঘুরে দেখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই ইন্ডিয়া গেটের আগের নাম ছিল অখিল ভারতীয় যুদ্ধ স্মারক। এটি স্থাপিত হয় 1931 সালে। 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধ ও 1919 সালে ইন্দো আফগান যুদ্ধের প্রায় 90,000 সৈনিক শহীদ হয়। এই সময় ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তার তৃতীয় সন্তান কনক ডিউক এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই সৌধটির পরিকল্পনা করেন। এই সৌধটি করার সময় অনেক রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে এটি 1931 সালে 12ই ফেব্রুয়ারি মানে বানাতে তার 10 বছর সময় লেগেছিল। তখনকার লর্ড এডুইন এটি সৌধটির উদ্বোধন করেন। মহান সেই নেতা যার জন্য আমরা গর্ব করি, নেতাজি সুভাষচন্দ্র বোস, তার মূর্তি এখানে।
আপনারা দেখতে পাচ্ছেন সেক্রেটারি বিল্ডিং, সোজা রাস্তাটা যেটা আমরা এই টাইম নিয়ে অনেক সময় টিভি ফিভিতে দেখি, এখানে ফ্যারের ব্যাপারে। খুব সুন্দর জায়গা, সাজানো গোছানো, সন্ধ্যার দিকে আসলে আরও বেশি ভালো লাগবে। লাইট সাউন্ডও বোধহয় আছে এখানে, খুব সুন্দর লাগে। তো ইন্ডিয়া গেট আমরা দেখলাম, এবার চলুন আর কোথায় যাওয়া যায় দেখি। চারিদিকে খুব সুন্দর বাগান করা। এই ইন্ডিয়া গেট কিন্তু সন্ধ্যাবেলা সত্যি অসাধারণ লাগে। পারলে আপনারা সন্ধ্যাবেলা একবার ভিজিট করবেন। আমার হাতে টাইম ছিল না, আমরা বেরিয়ে পড়লাম আরো একটি জায়গা। দিল্লিতে এসে কোথা থেকে কেনাকাটি করবেন চলুন সেটাও দেখাই। হাতে টাইম বেশি নেই, তারপরেই আমরা বেরিয়ে পড়বো ট্রেনের ধরার উদ্দেশ্যে। মাঝখানে যে হোটেলটি ছিলাম সেই হোটেল সম্বন্ধেও কিছু বিস্তারিত আপনাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। দিল্লিতে যদি কিছু কিনতে হয় এই সরোজিনী মার্কেটে চলে আসবেন, প্রচুর জিনিস পাবেন যেটা খুবই সস্তায়, রিজনেবল প্রাইসে। আমরা কিছু কিনলাম না, আমাদের ট্রেন ধরতে হবে। তাও আমরা প্রথম দিন এসে যেই দিল্লিতে হোটেলটি ছিলাম সেই হোটেলটায় আবার উঠলাম। সত্যি খুব ভালো হোটেল, আর আমাদের কথা মতো তারা একটা রুমও আমাদের জন্য রেখে দিয়েছিলেন। চলুন রুমটার ভিজিট করাই। যেরকম রুমে টিভি থাকে সেটা আছে, আর এই রুমের খাসিয়াত হচ্ছে সত্যি একখানা জিনিস যেটা আমরা অবাক হয়ে গেছিলাম। আর এটা একটা ফ্যামিলি রুমের মতন যথেষ্ট বড় রুম, আয়না আছে, আর এই হচ্ছে ডবল বেড, উপরে একটা নিচে একটা। আপনি উপরেও একজন শুতে পারবেন, নিচেও একজন শুতে পারবেন, সাথে আপনার সাইডে আরো বড় একটা বেড দেওয়া আছে। এই হোটেলটার ব্যবহার ও তাদের স্টাফেদের ব্যবহার সত্যি খুব ভালো, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা গেলে একবার কথা বলে নিতে পারেন। আমি ফোন নাম্বার আর ইমেল আইডি স্ক্রিনে দিয়ে দিলাম, পারলে আপনারা কথা বলে যেতে পারেন। সত্যি রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো হোটেল দিল্লির। এটা কোনো প্রমোশন ভিডিও না, আমাদের ভালো লেগেছে আপনাদের সামনে তুলে ধরলাম। হোটেলটার নাম হোটেল জয় বালাজি। এই দেখছেন তাদের কার্ড, আর আমি স্ক্রিনে এই ফোন নাম্বারটা দিয়ে দিলাম, একবার কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এখানে গেলে আপনি যেই রাস্তাটা দেখবেন তার সামনে একটি হোটেলের সাইড দিয়ে আপনাকে এখানে যেতে হবে। এই হচ্ছে সেই হোটেল যার পাশ থেকে এই গলির ভিতরেই এই হোটেলটি, পারলে একবার ভিজিট করতে পারেন। আমরা এখন নিউ দিল্লি স্টেশনে 22824 তেজস ভুবনেশ্বর দিল্লি তেজস এক্সপ্রেসে আমরা এবার রওনা দেবো টাটার উদ্দেশ্যে। যেরকমভাবে এসেছিলাম সেই তেজসে, ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন আপনারা, সেই তেজসেই আবার রিটার্ন যাচ্ছি টাটানগর পর্যন্ত। ওখান থেকে তারপরে পরে দেখাবো আজ এই টাটানগর কীরকম যাচ্ছে, টাটানগর পর্যন্ত তেজস রাজধানী, তার ডিটেলস আপনাদের তুলে ধরবো। 22824 তেজস ভুবনেশ্বর। ওইপারে মুম্বাই দিল্লি দাঁড়িয়ে রাজধানী, একটু আগে ওখান থেকে শিয়ালদা রাজধানী ছেড়ে চলে গেল। আমরা এবার তেজস রাজধানীতে যাব ভুবনেশ্বর। তবে দিল্লিতে যা গরম সত্যি খুব কষ্টদায়ক, এই দিল্লিবাসী না হলে এই গরম সহ্য করা খুব মুশকিল। আমাদের টাইম হচ্ছে 55, 4:55। দেখা যাক কাল কতক্ষণে পৌঁছয় আর কতটা লেট করে কি না করে, পুরো ডিটেলস আপনাদের ভিডিওতে দিয়ে দেবো আবার। তবে আসার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, নিশ্চয়ই আপনারা দেখেছেন। জানি না যাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন হবে।
তো চলতে থাকুন, আর এসপোর্ট সোমনাথকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর এইরকম ভিডিও দেখতে হলে এসপোর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তেজস রাজধানীর যাত্রা আপনাদের আগেও দেখিয়েছি, যা সুবিধা ছিল, সত্যি ট্রেনটা খুব ভালো ট্রেন, এই জন্য আর সব তুলে ধরলাম না। আপনারা পারলে আমার আগের ভিডিওটায় গিয়ে ভিজিট করতে পারেন, দেখে নিতে পারেন কিরকম গেছিল। সেম এখানেও তাই চলছে, ট্রেনটা কিন্তু লেট নেই। তো চলুন, থাকুন, আর এসপোর্ট সোমনাথকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবেন। সুপ্রভাত বন্ধুরা, আমরা চলে এসেছি দিল্লি থেকে ভুবনেশ্বর 22824 তেজস রাজধানী করে। আমাদের এই স্টেশনের নাম হচ্ছে মুড়ি জংশন, 8 নম্বর স্টেশন। আমরা এর পরের স্টেশনেই নামবো, টাটা জংশন। সকালবেলা সবাই ভালো থাকবেন। খুব সুন্দর রোদ্দুর, কিন্তু গরমটা আছে। এখানে 2 মিনিট ট্রেনের টাইম, আপাতত 3 মিনিট লেট চলছে। চলুন, কেন ফট করে বন্ধ হয়ে যাবে গেট। এখন চান্ডিল জংশন পার করছি, এখানে ট্রেন দাঁড়াবে না। আর 5-6টা পরেই আমাদের টাটা নগর, ওখানে আমাদের নামতে হবে। আমাদের হল্ট এখনও পর্যন্ত ট্রেন অ্যাডভান্স যাচ্ছে, তো লেট করছে না। জানি না সামনে কি হবে। এই চান্ডিল জংশন পার করছে। টাটানগর ঢোকার আগে এই হচ্ছে সেই খড়কাই নদী। চলুন, এসেই গেছি টাটানগর। আপনাদের টাটায় কটায় নামলাম সেটাও জানিয়ে দেবো। ভুবনেশ্বর, দিল্লি টু ভুবনেশ্বরে তেজস রাজধানী এক্সপ্রেস করে আমরা চলে আসলাম টাটানগর। ট্রেনটা বেশ ভালোই আসছিল, 20 মিনিট অ্যাডভান্স ছিল, কিন্তু অর্ডার কাটার আগে সেটা আধ ঘন্টা লেট হয়ে গেল। আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে উঠলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। প্ল্যাটফর্মে ঢুকতে ঢুকতে ট্রেনটা 11:30 বাজিয়ে দিল। হ্যাঁ, আমরা ওখান থেকে আবার ট্রেন ধরে চলে আসলাম হাওড়া। এর পিছনে কিন্তু জনশতাব্দী ও ইস্পাত রয়েছে, পারলে আপনারা ওখান থেকে খড়গপুর হয়েও আসতে পারেন। তো থাকুন, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এসপোর্ট সোমনাথের সাথে থাকবেন। আমরা চলে আসলাম খড়গপুর স্টেশন, মাত্র 5 মিনিট লেট। ট্রেনটা খুব ভালো টানছে। এর পরের স্টেশন সাঁতরাগাছি, তার পরের স্টেশনই হাওড়া স্টেশন। দেখা যাক কখন ঢোকে। 135 কিলোমিটার আমরা চলে আসলাম টাটানগর থেকে। এই রাস্তা চলে আসলাম টাটানগর থেকে হাওড়া। অলরেডি ট্রেন 30 মিনিট লেট পৌঁছলো। তো কেমন লাগলো এসপোর্ট সোমনাথকে অবশ্যই কমেন্টে জানাবেন এই ট্রিপটা কেমন হলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন, এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এসপোর্ট সোমনাথকে এইভাবেই দেখতে থাকবেন।